হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে জানাই আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত। আজ তোমাদের সামনে যে ভিডিওটি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ক্লাস 10 এর নববিত্তাকার চোঙ সম্পর্কিত। অতএব ক্লাস 10 এ যারা পড়ো তাদের জন্য খুবই ইম্পোর্টেন্ট। আর যারা অন্যান্য কম্পিটিটিভ এক্সাম দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ইম্পোর্টেন্ট, কারণ তারাও এই ভিডিওটি দেখে এই চোঙের সম্পর্কিত বিভিন্ন জ্ঞান অর্জন করতে পারে এবং সেখানে তোমাদের হচ্ছে যে সমস্ত কম্পিটিটিভ এক্সামের পরীক্ষাগুলো কোশ্চেন গুলো আসবে সেগুলো সলভ করতে পারো। অতএব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব সবাই করো। ঠিক আছে? দেখো এখানে চোঙে কি বলছে, চোঙটা কি? চোঙ আকৃতির যদি আমরা যদি বলি, চোঙ আকৃতির দুটো বস্তুর নাম যদি বলি তাহলে কি হবে? না ধরো এখানে হচ্ছে কলম রাখার কোনো পাত্র। কলম রাখার যে ঝুড়ি আমরা দেখতে পাই সেখানে কলম রাখলাম। এই কলম রাখার ঝুড়ি এটা হচ্ছে কি এক প্রকারের কি না হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙের উদাহরণ। এখানে কটি তল থাকে বা এই তেল ড্রাম যেটা আমরা দেখি, তেল ড্রাম সেটাও তোমার হচ্ছে কি লম্ববৃত্তাকার চোঙ। তো এই লম্ববৃত্তাকার চোঙের আমরা যদি একটু ভালো করে দেখি সেটা হচ্ছে দুটো উপরে একটা তল, এই তলটা অবশ্যই বৃত্তাকার, এটা মাথায় রাখবে। আর নিচে আর একটা তল থাকে সেটাও বৃত্তাকার। তাহলে দুটো বৃত্তাকার তল আছে। আর এই যে পার্টটা সেটা হচ্ছে কি পার্শ্বতল। এটাকে আমরা কি বলি? পার্শ্বতল। এই পার্শ্বতল যেটা থাকে সেটা হচ্ছে কি, যদি আমরা এভাবে কেটে দিই, ধরো কোনো শঙ্কু আকৃতি যেটা থাকে, একটা কাগজকে নিয়ে, এরকম একটা কাগজকে নিয়ে গোল করলে একটা চোঙাকৃতি অংশ হবে। একটা কাগজ মেলানো কাগজকে কি করলে মুড়ে ফেললে ঠোঙার মতো মুড়ে দিলে এটা ঘুরে ঘুরে এসে এটা একটা চোঙের আকৃতি ধারণ করবে। এবারে দেখো এই চোঙে কিন্তু এই দুটো তল ফাঁকা থাকবে। তার মানে যে অংশটা কভার হবে সেটা হচ্ছে কি পার্শ্বতলের ক্ষেত্রফল। তার মানে পার্শ্বতলের ক্ষেত্রফল মানে ওই যে চোঙ, চোঙের হচ্ছে এই যে বৃত্তাকার অংশ, এই যে বৃত্তাকার পার্ট, এই বৃত্তাকার পার্ট যখন কেটে মেলে দেওয়া হবে তখন এই অংশটা ধারণ করবে। ঠিক আছে? এর নিচের বৃত্তাকার মানেও সেম জিনিস, এই পার্টটা মানে এটা ধারণ করবে। আর দেখো এই উচ্চতা, আমরা উচ্চতা বলে বলছি এইটা, এই উচ্চতা, এটা যে এইচ ভাবছি, এটা কেটে দেওয়ার ফলে এখানে এই উচ্চতা বলতে এইখান থেকে এইটা দাঁড়ায়। তাহলে আমরা যদি উচ্চতা এইচ ভাবি, এই দৈর্ঘ্যটা বার করতে হবে। এই দৈর্ঘ্যটা হচ্ছে এই বৃত্তাকার দৈর্ঘ্য। বৃত্তের এটা কি লাগছে? পরিধি। তাহলে এই অংশটা, একটা বৃত্ত যদি এটা থাকে তাহলে এটা পরিধি বোঝাচ্ছে। পরিধি হচ্ছে 2 পাই আর, পরিধি। তার মানে এইটা হবে 2 পাই আর। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? 2 পাই আর, এটা দৈর্ঘ্য গুণিতক প্রস্থ হচ্ছে এইচ। তাহলে এটা হচ্ছে কি এই অংশের ক্ষেত্রফল। তাহলে এটা কোন অংশের ক্ষেত্রফল? এটা এই অংশের ক্ষেত্রফল। এবারে এইটা কোথায় ছিল? না এইটা দেখো এই বক্রকার ছিল, মানে এই বক্রতলের ক্ষেত্রফল। এটা বক্রতল। তাহলে এই ক্ষেত্রফলটা হয় বক্রতলও বলতে পারো বা পার্শ্বতলও বলতে পারো। মাথায় থাকলো? তো এবারে দেখো তাহলে আমরা ১ নম্বর কি পেলাম? এখানে যদি এইখান থেকে এই কেন্দ্র থেকে এইটা ব্যাসার্ধ আর হয় এবং এই উচ্চতা এখানে বি দেওয়া আছে, আমরা সূত্রটাকে, সূত্রতে বি তো ব্যবহার করবো না, সূত্রতে সচরাচর আমরা এইচ ব্যবহার করি। তাহলে সেই এইচ দিয়েই লিখছি। তাহলে এইটা আর মানে আমরা এই অংশটা যেটা পাবো সেটা হচ্ছে একটা বৃত্ত। এই বৃত্তের ক্ষেত্রফল তাহলে কত হবে? পাই আর স্কোয়ার, আর স্কোয়ার। এই যে বৃত্ত, এই বৃত্তাকার অংশের ক্ষেত্রফল কত হবে? এটাও হবে পাই আর স্কোয়ার। ঠিক আছে? আর এই বক্রতলের ক্ষেত্রফল কত হবে? এই যে বক্রতল,
এই যে বক্রতল যেটা আছে, ঠিক আছে? এই বক্রতলের ক্ষেত্রফল যেটা হবে, আমরা এক্ষুনি দেখলাম 2 পাই আর এইচ। ঠিক আছে? তাহলে এই বক্রতলের ক্ষেত্রফলগুলো তাহলে ১ম এ তোমরা একটি তল যদি বলো বা উপরিতল বা দুটো তল, এই যে যেটা আমাদের ভূমি আর হচ্ছে তোমার হচ্ছে উপরিতলের ক্ষেত্রফল যদি আমরা বলি, তাহলে সেটা পাই আর স্কয়ার ১ নম্বর সূত্র। ২ নম্বর হচ্ছে কি পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে? 2 পাই আর এইচ, এর ক্ষেত্রফল মানে বর্গ একক। আচ্ছা। এবারে যদি সমগ্র তলের ক্ষেত্রফল বলে, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল সমান এই ১ম এ পার্শ্বতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ, তার সঙ্গে উপর নিচে দুটো বৃত্ত আছে। তার মানে পাই আর স্কয়ার তো আছে, এরকম কটা তল আছে? দুটো তল আছে। তাহলে পাই আর স্কয়ার গুণিতক ২। এখানে দেখো 2 পাই আর কমন চলে যাবে। কমন গেলে এইচ প্লাস আর হবে। এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। কিন্তু তোমাকে যদি বলে তাহলে এটা ৩ নম্বর সূত্র। কিন্তু তোমাকে বলল একমুখ খোলা বা পেন স্ট্যান্ড, পেন স্ট্যান্ডে কি হয়? একমুখ খোলা থাকে। তাহলে একমুখ খোলা, একমুখ খোলা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? একমুখ খোলা 2 পাই আর এইচ তো হবে, এটা তো পার্শ্বতল। তার সঙ্গে পাই আর স্কয়ার এড হয়। এখান থেকে পাই আর যদি কমন নিয়ে নাও, এটা লিখতে পারো বা সরাসরি বসিয়ে তোমরা সরল করে যোগ করে নিতে পারো। এটাতে কোনো সমস্যা নেই। এটাতে হচ্ছে 2h প্লাস আর। এটা হচ্ছে যদি তোমার একমুখ খোলা থাকে, পেন স্ট্যান্ড ট্যান্ড যেগুলো থাকে সেগুলো যদি থাকে এরকম। তাহলে এটা গেল তোমার হচ্ছে কি বক্রতলের ক্ষেত্রফলের ব্যাপার। এবারে আয়তন দেখো, আয়তন যখন আমরা বিচার করতে যাব তখন একটু তাকাও আয়তনেরটা কি বলছে? আমরা নিয়ে নিই, দাঁড়াও। আয়তনটা যেটা আকৃতি কোথায়? এই দেখো, এই একটা অংশ, এটা একটা চোঙ, আর একটা অংশ নেই, আর একটা নেই, তৃতীয় অংশ। দেখো, এখান থেকে এইটা গেছে, এটা নিচের তল। এবং এই নিচের তলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার যদি ব্যাসার্ধ আর হয়। আর এইখান থেকে এটা হচ্ছে কি উচ্চতা এইচ। এবারে দেখো, আমার এই রকম ভূমির ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট এরকম অনেকগুলো এরকম থাতালে কি পাবো? অনেকগুলো থাকিয়ে থাকিয়ে রাখলে তবে আমরা এই চোঙটা পাবো। তাহলে অনেকগুলো যখন থাতাবো তাহলে ১ম এটার ক্ষেত্রফল পাই আর স্কয়ার, তারপরে আবার তার পাই আর স্কয়ার, এরকম করে অনেকগুলো থাকিয়ে মানে কি যতগুলো উচ্চতা হবে ঠিক তত দিয়ে গুণ করলে এর তাহলে কি হবে? আয়তন বেরোবে। ঠিক আছে? তাহলে এর সঙ্গে আমাকে এইচ গুণ করলে এই পুরো ভিতর সহ ক্ষেত্রফল পাবো। আয়তন পাবো। এটা আয়তন। তাহলে আয়তন সমান পাই আর স্কয়ার এইচ। এটা অবশ্য অনেকভাবে অন্যভাবে প্রমাণও করা যায়। কিন্তু তোমরা জাস্ট এটাকে মনে রাখবে যে পাই আর স্কয়ার এইচ অর্থাৎ ভূমির ক্ষেত্রফল গুণিত উচ্চতা। এটাকে আরেকভাবেও বলা যায়। আমরা এটা আয়তঘনকেও করেছি। ভূমির ক্ষেত্রফল গুণিতক উচ্চতা। ক্ষেত্রফল গুণিতক উচ্চতা। এটা কি? আয়তনের সূত্র। তাহলে আয়তন সমান কি হলো তাহলে? এটা তাহলে আয়তন।
আয়তন সমান এইটা। ভূমির ক্ষেত্রফল গুণিত উচ্চতা। এবার এটা যদি ভূমির ক্ষেত্রফল গুণিত উচ্চতা হয় তাহলে এটাকে আমরা কি লিখব? না সমান পাই আর স্কয়ার এইচ ঘন একক। ব্যাস। এটা হচ্ছে আয়তন। ঠিক আছে? এবারে দেখো এবারে আমরা নিরেট চোঙের ক্ষেত্রে আসছি। নিরেট বলতে কি? এই পার্টটা পুরু। এই যে পার্টটা আছে এটা পুরু। কি বললাম বোঝা গেছে? এটা পুরু। এটার মধ্যে উম তোমার হচ্ছে যে মেটাল দিয়ে তৈরি সেটা আছে। এখানেও ডট, ডট করে যেটা আছে অ্যাকচুয়ালি এটা পুরু। এটাও পুরু। ও ডট, ডট করে দেওয়া আছে। কিন্তু এটা যেহেতু 3 ডাইমেনশন ছবি তাই এটা বোঝা যায় না। এটাও পুরু আছে। প্রশ্ন হচ্ছে আমি যখন আয়তন বার করব, ধরো এইখানটার ব্যাসার্ধ r, এখানটায় আমার ব্যাসার্ধ কত? এখান থেকে এর হচ্ছে ব্যাসার্ধ r। এবারে এই ব্যাসার্ধ হলে এর আয়তন হয় পাই r স্কয়ার h। উচ্চতা যদি h হয়, এখান থেকে এই উচ্চতাটা কত হবে? h হলে পাই r স্কয়ার h। এটা কি হয়? এটা আয়তন। এবারে এই যে আয়তন মানে কি? এর পুরো ভিতরটা নিয়ে পুরো আয়তন। পুরোটাকে বোঝাচ্ছে। এবারে দেখো আর এ R1 এখানে পুরো বাইরের ব্যাসার্ধ। এইখান থেকে পুরো এই পর্যন্ত হচ্ছে R1। R2 কিন্তু এইখান থেকে এই পর্যন্ত। যেটা ওখানে R2 দেখিয়েছে। তাহলে আমি যখন আয়তনের ক্ষেত্রে, ঠিক আছে? আমি যখন আয়তনের ক্ষেত্রে আয়তন যখন নেব এই ফাঁপার ক্ষেত্রে, এটা ফাঁপা, ফাঁপা নিরেট গোলকের ক্ষেত্রে আয়তন যখন নেব কি হবে? না পাই R1 এর স্কয়ার H। এই জিনিসটা যখনই লিখছি R1 এর স্কয়ার, R1 তো বড়। তার মানে এই পুরোটা মানে এই যে সাদা অংশ যেটা, এটায় কি আছে? ফাঁপা আছে। এই অংশটা ফাঁপা আছে। কিন্তু এই অংশটাও ধরে নিচ্ছি কোনখানে? যখন আমরা R1 ধরছি। কিন্তু ওই জায়গায় কি নেই? ওই জায়গায় তো আর লোহা নেই বা ওই জায়গায় কোনো বস্তুর পদার্থ নেই। আছে কি? আছে নেই? বস্তুর কোনো পদার্থ ওখানে নেই। তাহলে ওই জায়গা তো তোমাকে বাদ দিতে হবে। তাহলে ওই জায়গার আয়তন যত হবে সেটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে ওই জায়গার তো ব্যাসার্ধ কত? R2। তাহলে তার আয়তন কত হবে? তার আয়তন হবে পাই আর R2 স্কয়ার H। R2 টা হচ্ছে ওই অন্তঃব্যাসার্ধ। এবারে এই দুটোকে যদি তুমি বাদ দিয়ে দাও, তবে তোমার কি বেরোবে? না হচ্ছে ওই যেটা ওটা বাদ দিয়ে দিয়েছো মানে ফাঁপা অংশের টা বাদ দিয়ে দিয়েছো। তার মানে এই যে নিরেট অংশটা তার ক্ষেত্রে তার হচ্ছে আয়তন বেরোবে। তার মানে এটা যদি তুমি এটা কমন নাও, পাই R1 এর স্কয়ার মাইনাস R2 স্কয়ার আর বাইরে H ঘন একক। এটা হবে তোমার কি? ফাঁপা নিরেট গোলকের আয়তন। এবারে আসছি এই জায়গাটা আমরা কেন ফাঁকা রেখেছি বলো? এখানে দেখো সমগ্র তলের ক্ষেত্রফল। যদি তোমাকে এখানে বলে যে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো সমগ্র তলের ক্ষেত্রফলে কি কি আছে? একটু ভালো করে মন দিয়ে শোনো। এখানে ধরছি না বলে এখানে লিখছি। একটু ভালো করে দেখো। এই বক্রতলে লাগবে। আমরা এই স্লাইডে কি করেছি দেখো। এই দেখো উপরের তল পাই আর স্কয়ার। এই সমগ্রতল বা বক্রতল যেটা আসছে না, এই যে পার্শ্বতল বা বক্রতল যেটা আছে সেটা হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে বক্রতলও লাগবে, উপরের তলও লাগবে। এই দুটো মিললেই টোটাল ক্ষেত্রফল হবে। চলো তাহলে এই দুটো মিলাও। প্রথমে আমরা যখন পাই R1 এর স্কয়ার, সরি পাই R1 টু পাই R1 H এটা যখন দিচ্ছি তাহলে এই বাইরের অংশের ক্ষেত্রফলটা আমরা বার করছি। বাইরের অংশের ক্ষেত্রফলটা। বোঝা গেল? তাহলে ভিতরের তো ফাঁপা আছে মানে ভিতরেরও ক্ষেত্রফল আছে। তাহলে ভিতরেরটাও 2 পাই R2H। শুধু আর এর পার্থক্য, আর হাইট তো সেম।
এবারে দেখো, এটা হলো। এবারে আসছি কি বক্রতল। বক্রতল। তাহলে পার্শ্বতল এটা হয়ে গেল। বক্রতল কি বলছে? বক্রতল পাই বড় আর স্কয়ার আর1 এর স্কয়ার যদি লিখি, তাহলে পুরোটার ক্ষেত্রফল। ইভেন ফাঁকা জায়গা যেটা আছে সেটাও ধরে নিয়েছি। তাহলে পাই আর1 এর স্কয়ার এটা মানে ফাঁপা অংশও ধরে নিচ্ছি, কিন্তু ফাঁপা অংশ তো বাদ দিতে হবে। ফাঁপা অংশের ক্ষেত্রফল পাই আর2 স্কয়ার, এটা বাদ দিতে হবে। কিন্তু এইরকম কটা আছে? উপরেও আছে, নিচেও আছে। তাই ২ গুণিত। ঠিক আছে? এইবারে দেখো, এইটা তোমাদের হচ্ছে, এটা আগে ভালো করে বুঝুন। তাহলে কি, কি হলো? এটা বাইরের পার্শ্বতলের ক্ষেত্রফল, এটা ভিতরের পার্শ্বতলের ক্ষেত্রফল, এটা হচ্ছে পুরোটার ক্ষেত্রফল, তার থেকে ফাঁপা অংশের ক্ষেত্রফল বাদ দিয়ে দেওয়া হয়েছে। ব্যাস এইটুকুনি। এখান থেকে 2 পাই h কমন নিলে r1 প্লাস r2 বাইরে h প্লাস এখানে এবারে 2 পাই কমন নিয়ে নাও, নিলে স্কয়ার মানে বি স্কয়ার সূত্র। তাহলে r1 প্লাস r2 r1 মাইনাস r2। এবারে কমন নিয়ে নাও, 2 পাই r1 প্লাস r2 কমন নিয়ে নিলে কি ঘটনা ঘটবে? না, এখানে শুধু h থাকবে, ঠিক আছে? প্লাস এখানে থাকবে r1 মাইনাস r2। ব্যাস এটাকে সূত্র হিসাবে তোমরা রেখে দিতে পারো। এইটা সূত্র হিসাবে তোমরা রেখে দিতে পারো। এটা কাজে লাগবে। আবার নিরেট সঙ্গে সমগ্র তলের ক্ষেত্রফল। চলো এবারে যেটা আসছি আমরা। বলছে চোঙের ভূমিতলের ক্ষেত্রফল। চোঙের ভূমির পরিধি সমান এত, উচ্চতা সমান পার্শ্বতলের ক্ষেত্রফল। আচ্ছা, আমরা আরেকটা জিনিস এখানে দেখো। এই যে পার্শ্বতলের ক্ষেত্রফল যেটা বললাম না? এইটা ছিল পরিধি 2 পাই আর টা। 2 পাই আর তো এটা পরিধি, বৃত্তের পরিধি, তাই না? বৃত্তের পরিধি। এটা তো বৃত্তের পরিধি। পরিধি। তাহলে বৃত্তের পরিধি ইনটু উচ্চতা। তাহলে বৃত্তের পরিধি থেকে উচ্চতা গুণ করলেই পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে এখানে তাহলে কি হবে? না, পার্শ্বতলের ক্ষেত্রফল সমান। তাহলে এটা লিখবে পার্শ্বতলের ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফল সমান ভূমির পরিধি ভূমির পরিধি গুণিত উচ্চতা। যেহেতু ক্ষেত্রফল বর্গ একক। তাহলে ভূমির পরিধি কত? ৪৪ গুণিত উচ্চতা কত? ১৪ বর্গ মিটার। চলো গুণ করে নেবে। এখানে বলছি যদি ঢাকনা সমেত, এইবারে দেখো ঢাকনা সমেত, তার মানে এইটা তো আমাদের হলো, এটা তো একটা চোঙ যার ঢাকনা সমেত, মানে এই ক্ষেত্রফলটা যে ফাঁকা তা নয়, এই ক্ষেত্রফলটাও আছে, মানে পাই আর স্কয়ার আছে। এটা তো পাই আর স্কয়ার থাকবে, তলা থাকবে। আর এটা 2 পাই আর এইচ। ঢাকনা সমেত পাত্রের ভূমির পরিধি এত ডেকামিটার, উচ্চতা এত ডেকামিটার। তবে পাত্রটির বাইরে সমগ্রতল রং করতে কত পরিমাণ জায়গা রং করতে হবে, তার মানে অ্যাকচুয়ালি সমগ্রতলের ক্ষেত্রফল চাইছে। তাহলে পরিধি দেওয়া আছে, আর হচ্ছে কি দেওয়া আছে? উচ্চতা দেওয়া আছে। এই যে ধরি ভূমির ব্যাসার্ধ, ধরি চোঙাকৃতি পাত্রের পাত্রের ভূমির ব্যাসার্ধ সমান আর ডেকামিটার। ডেকামিটার। প্রশ্নানুযায়ী কি কি লিখবে? প্রশ্নানুযায়ী কি কি পাবে? না, 2 পাই আর, এটা হচ্ছে তোমার পরিধি। পরিধি হচ্ছে 22। 2 গুণিতক 22 7 গুণিতক আর সমান কত হবে? 22। 22 22 কেটে গেল, তাহলে আর সমান 7/2। এটা তোমার আর এর মান। ঠিক আছে? এবারে লিখো তাহলে এখানে অ্যাকচুয়ালি সমগ্র তলের ক্ষেত্রফল। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল
সমান কত? 2 পাই r ব্র্যাকেটে h প্লাস r। 2 গুণিতক 22 এর 7 গুণিতক 7/2 h মানে 5 প্লাস এটা কত হবে 7 বাই এই 2 দিয়ে কাটলো 7 7 কাটলো, চলো 22 দিয়ে গুণ করে দাও, 22 পাঁচে 110, 22 দিয়ে গুণ করলে 11 7 77, যোগ করে নাও উত্তরে বর্গ কিসে ছিল? ডেকামি। হলো? আসো পরেরটা আসো। বলছে স্টিলের চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ভূমির ব্যাসের দৈর্ঘ্য এত। তাহলে ঢাকনা সমেত বলে দিচ্ছে, এই কথাটা মার্ক করতে হবে। তার মানে সমগ্র তলের ক্ষেত্রফল মানে 2 পাই r স্কয়ার থাকবে। ঠিক আছে? মানে উপরটাকেও নেব আর নিচেরটাকেও। উপরেরটাও পাই r স্কয়ার নেব, নিচেরটাও পাই r স্কয়ার নেব। মানে 2 পাই r স্কয়ার, যেটা আমাদের কমন নিলে যেটা বাড়ায় 2 পাই r ব্র্যাকেটে h প্লাস r। এটা সূত্র নেব। তো এবারে ড্রামের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, আগে লিখে ফেলো। ড্রামের ড্রামের ব্যাসার্ধ ব্র্যাকেটে r সমান, যেহেতু ব্যাস দেওয়া আছে তাহলে 4.2/2 ডেসিমি। কাটাকাটি করলে 2.1 ডেসিমি। যদি ড্রামটি তৈরি করতে এত বর্গমিটার চাদর লাগে তবে ড্রামটির উচ্চতা কত? ধরে নেব। এটা কি ধরি, ড্রামের উচ্চতা সমান h ডেসিমি। হয়েছে? এই এত বর্গমি চাদর লেগেছে মানে কি, এইটা দিয়ে পুরোটাকে ঢাকা হয়েছে, পুরোটা। তাহলে পুরোটা মানে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে শর্তানুসারে বা প্রশ্নানুযায়ী প্রশ্নানুযায়ী কি করবে? না, পুরোটার ক্ষেত্রফল আমরা কি যে দেখেছি? না হচ্ছে 2 পাই r ব্র্যাকেটে h প্লাস r সমান h। 2 গুণিতক 22 এর 7, h মানে কত জানা নেই, h টা আমাকে জিজ্ঞাসা করছে। h প্লাস r এর মানটা হচ্ছে কত? 2.1। আচ্ছা, এখানে একটা r দেওয়া হয়নি, 2.1। এটা একটু করে নেবে, হ্যাঁ? এটা নেই যেহেতু এটাকে ঠিক করে লিখছি, এটা দেখে নাও। আচ্ছা, বা 2 প্লাস 2 ইন্টু 22 এর 7, আর এর মান কত? আর এর মান এখানে তোমার হচ্ছে 2.1 প্যাকেটে h হচ্ছে জানা নেই, h প্লাস 2.1 সমান 112.20। এবারে দেখো, বা h প্লাস 2.1 সমান কত হবে? না, 112.20 বাই 2 গুণিতক 22 গুণিতক 2.1 গুণিতক 7। জাস্ট দশমিক তুলে দিলে দশমিকের জন্য 1, দশমিকের জোড়া সংখ্যা তটা 0। দশমিক তুলে দিলে দশমিকের জন্য 1, দশমিকের জোড়া সংখ্যা তটা 0। এটা কেটে গেল, এটা কেটে গেল। চলো 7 3 21, এবারে 3 দিয়ে এটাকে কেটে দাও। 3 দিয়ে কাটলে কত হবে? এধারে লিখছি, হ্যাঁ? 3 দিয়ে কাটলে যেটা হবে সেটা এই ভাষায় লিখছি। ঠিক আছে? যেটা লিখছি 3 দিয়ে কাটলে কত হবে? না, 3 3 এ 9, 3 এ 9, 2 বাড়লো, 3 7 এ 21, 4 এ 12।
হয়েছে? এবার দেখো ১১ দিয়ে কাটছি, ১১ দিয়ে ২২, ১১ তিনে ৩৩, ১১ চারে ৪৪, ২ বললে এটা ১৭ বা এখানে ১৭/২ মানে বা ১৭/২ মানে ২ ৮ এ ১৬, ২ ৮ এ ১৬ এইটা মাইনাস ২.১ সমান কত হবে? ৬.৪। তাহলে উচ্চতা সমান ৬.৪ ডেসিবেল। যদি দেখে সব মিলিয়ে দেখবে, হুম? যদি সমস্যা কোনো হয় আবার আমাকে কমেন্ট করবে। ঠিক আছে? হলো? আচ্ছা দেখো, এত মিটার একটু লম্বাবৃত্তাকার চোঙের ফাঁপা পাইপের ভিতর বাইরের ব্যাস যথাক্রমে এত। পাইপটিতে যত লোহা আছে তার আয়তন। আচ্ছা আমরা মনে হয় আগেরটা একটা সেকেন্ড পার্টটা ছেড়ে দিয়েছি। আচ্ছা, প্রতি বর্গমিটারে ৳২৫ হিসেবে ড্রামটি তৈরি করতে কত খরচ হবে? তাহলে প্রতি বর্গমিটারে এখানে একটু করে নাও। অতএব প্রতি বর্গমিটারে তাহলে লিখে ফেলো। অতএব প্রতি বর্গমিটারে প্রতি বর্গমিটারে ৳২৫ হিসাবে ৳২৫ হিসেবে সমগ্রতল রং করতে, একে বলছে না ড্রামটি তৈরি করতে। ড্রামটি তৈরি করতে মোট খরচ হবে সমান, তাহলে টোটাল ক্ষেত্রফলকে আমরা ওটা দিয়ে গুণ করব। টোটাল ক্ষেত্রফল তো এইটা। তাহলে ১১২.২০ গুণিতক ৳২৫, এটা তোমরা গুণ করে দেখে নেবে। ঢাকনা সমেত বলছে মানে সমগ্র তলের ক্ষেত্রে। চলো, তারপরে কি বলছে? আচ্ছা, এটা লম্বা কত মানে উচ্চতা। তাহলে ফাঁপা পাইপের উচ্চতা। তাহলে ফাঁপা পাইপের উচ্চতা। উচ্চতা প্যাকেটে এইচ, সরি, প্যাকেটে এইচ সমান কত দেওয়া আছে? না, ৬ মিটার। এবারে অন্ত ব্যাসার্ধ বা ভিতরে ব্যাসার্ধ প্যাকেটে R2 সমান কত হবে? এখানে ব্যাস দেওয়া আছে। তাহলে ব্যাসার্ধ মানে ২ দিয়ে ভাগ করতে হবে। ৩.৫/২ সেমি। দেখো প্রতি একক ঘন ডেসিমি লোহার ওজন। ডেসিমিতে কনভার্ট করতে হবে। তাহলে এটাকে ৬০ ডেসিমি করে দাও আগেরটাকে। আর এটাকে ১০ দিয়ে ভাগ করলে ২০ হয়ে যাবে। ৩.৫/২০ ডেসিমি। এবারে বহিঃব্যাসার্ধ বা বাহিরের ব্যাসার্ধ প্যাকেটে R1। R1 সমান কত হবে? ৪.২/২। হেভি আছে, এটাকে যদি আমরা ডেসিমিতে কনভার্ট করতে চাই তাহলে ৭.২/২০ কি হলো? এবারে দেখো, তাহলে তোমার হচ্ছে অন্তঃব্যাসার্ধ, বহিঃব্যাসার্ধ হয়ে গেল। এবারে বলছে কত লোহা আছে হিসাব করি। তাহলে অতএব ফাঁপা পাইপের
আয়তন সমান পাই, এখানে বড় আর ধরিনি, R1 ধরেছি। তাহলে R1 স্কয়ার মাইনাস R2, অ্যাকচুয়ালি R2 স্কয়ার। আয়তন যেটা আছে না, সেই আয়তনটা আমরা এখান থেকে বার করে নিচ্ছি। ঠিক আছে? আয়তনটা আমরা বার করে নিচ্ছি। ইনটু এইচ। এটা হচ্ছে সূত্র মাপা হলে। ঠিক আছে? ঘন একক। চলে যাও, এবারে গুণ করে দাও। এটাই হচ্ছে আয়তন হয়ে যাবে। তাহলে 22/7 গুণিতক একটা যোগ একটা বিয়োগ, তাহলে 3.5 বাই, প্রথমে R1টা বড়, 4.5, 4.2 বাই 20 প্লাস 3.5 বাই 20, আর একটা বিয়োগ 4.2 বাই 20 প্লাস মাইনাস 3.5 বাই 20 গুণিতক এইচ এর মান কত? এইচ এর মানটা হচ্ছে 60 ঘন সেমি, সরি ডেসিমি, ডেসিমি মাথায় রাখ। তুমি যা সরল করে নাও, 22/7, তো এটা যেহেতু 20 একই, তাহলে শুধু যোগ হয়ে যাবে। এর পাশে 7, 7.7 বাই 20, এটা বিয়োগ করলে কত হবে? 0.7 বাই কত হবে না 20 ঘন সেমি, ঘন ডেসিম, ডেসিম। ঠিক আছে? এবারে বলছে প্রতি ঘন ডেসিমিতে লোহার ওজন এত হলে পাইপটির ওজন, তাই পাইপটির ওজন সমান, পাইপটির ওজন সমান এইটা যত বেরোবে না, এইটা তোমরা এখানে গুণিতক চিহ্ন দিয়ে 5 টাকা, এই টাকারও এটা কিগ্রা, এটা কি হবে? কিগ্রা। চলো পরেরটাতে কি বলছে। ভূমির পরিধি এত, উচ্চতা এত, আয়তন কত? তাহলে ভূমির পরিধি ধরে থাকবে, যে ধরি ভূমির ব্যাসার্ধ ব্যাসার্ধ তোমার আর, আর সেমি। প্রশ্নানুযায়ী দেখো, প্রশ্নানুযায়ী কি হবে না, পাই আর স্কোয়ার, কারণ ভূমির পরিধি 2πr, তোমার এটা 4, 2 গুণিতক 22/7 আর সমান 15.4, আর সমান যেগুলো গুণ ছিল সেগুলো ভাগ, যেগুলো ভাগ ছিল সেগুলো গুণ, হয়ে গেল। কাটাকাটি করবে, আর এর মান বেরোবে, কারণের পর অতএব লিখবে আয়তন পাই আর স্কোয়ার, এই মানটা বসিয়ে দিবে, একে লিখবে, মানটা বসিয়ে দিবে। পাই মানে 22/7, আর মানে তোমার দেওয়া নেই, এইখান থেকে যেটা বেরোবে সেইটা লিখবে। ঠিক আছে? তাহলে এইখানে যেটা বেরোবে সেটাকে দুবার গুণ করবে, আর স্কোয়ার যেহেতু আছে, আর গুণিতক এইচ মানে, এইচ মানে তোমাকে দেওয়া আছে 10, মানে একক, এটা সরল করে নেবে, উত্তর হয়ে যাবে। আচ্ছা, একটু দেখে নিচ্ছি।
ঠিক আছে? চলো। এখানে বলছে দেখো, এত মিটার উচ্চতা বিশিষ্ট লম্বিতকার চৌম্বকীয় জলপূর্ণ আছে। ৫ সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের পাইপ দিয়ে এত মিটার বেগে জল বেরোলে ৪৫ মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যায়। ট্যাঙ্কির ব্যাসের দৈর্ঘ্য কত? এটা জিজ্ঞাসা করছে। তাহলে তো এটা ধরতে হবে। ধরি, আমরা তো ব্যাস ধরি না। ধরি ট্যাঙ্কের বা ট্যাঙ্কটির ব্যাসার্ধ ধরি আমরা। ব্যাসার্ধ সমান আর ব্যাস ধরে নাও। এবারে পাইপের কি দেওয়া আছে? তাহলে ট্যাঙ্কটির ব্যাসার্ধ তো ধরছি। তাহলে উচ্চতা কত? না, উচ্চতা ব্র্যাকেটে এইচ সমান কত দেওয়া আছে? না, উচ্চতা দেওয়া আছে ৫ মিটার। তাহলে এটা হলে ট্যাঙ্কের আয়তন পেয়ে যাবো। নাকি না? এখানে মেইন যেটা ক্লু সেটাকে একটু মাথায় রাখবে। সেটা হচ্ছে এটা, যে পাইপ দিয়ে মিনিটে এত মিটার বেগে জল, এই এত মিটার বেগে জল, এটার মানে আমাদের জানতে হবে। এই বেগে জল বেরোয় মানে কি? মানে তুমি যদি তুমি এত মিটার লম্বা একটা পাইপ করো, ঠিক আছে? কত মিটার লম্বা? না এই কত মিটার লম্বা? না এই ২২৫ মিটার লম্বা একটা যদি পাইপ রাখো, তাহলে ওইটাতে যত জল ধরবে বা থাকতে পারবে, এইখান থেকে এই পর্যন্ত যত জল থাকতে পারবে এর পাইপের ভিতরে, এই পরিমাণ জল ১ মিনিটে বের হয়। এটা কি বোঝাতে পেরেছি? এটাই হচ্ছে তোমার ১ম, ফার্স্ট। ওখান থেকেই তুমি পেলে। তাহলে ১ মিনিটে এত বেগে জল কথাটির অর্থ এত মিটার লম্বা একটা পাইপের মধ্যে যে পরিমাণ জল ধরে, এই পরিমাণ জল ১ মিনিটে বের হয়। ঠিক আছে? চলো। তাহলে এবারে পাইপের ব্যাসার্ধ, এখানে যেহেতু আর ধরেছি এখানে R1 ধরতে পারি, বা ব্যাসার্ধ ব্র্যাকেটে বড় আর ধরতে পারি, R1 ধরে নিচ্ছি। সেমি ধরেছে। এটাকে সেমিকে আমরা মিটার করে নিচ্ছি। ০.০৮ মিটার। হলো? এবারে বলছে দেখো ৪৫ মিনিটে জল বের হবে। আমরা এবারে একটা কথা লিখছি দেখো। মিনিটে পাইপ দিয়ে ২২৫ মিটার বেগে জল বের হয়। কথাটির অর্থ ২২৫ মিটার লম্বা পাইপে যে জল ধরে তা ১ মিনিটে বের হয়। কি বললাম বোঝা গেছে? ১ মিনিটে বের হয়। এবারে দেখো, তাহলে ১ মিনিটে বের হবে। অতএব ১ মিনিটের ক্ষেত্রে
45 মিনিটের ক্ষেত্রে দেখলাম পাইপের উচ্চতা প্যাকেটে বড় হাতের এইচ করবে না ১ মিনিটে তো ২২৫, ৪৫ মিনিটে গুণিতক ৪৫ মিটার। এবারে দেখো সমস্ত জল শেষ করবে, তাহলে লিখবে শর্তানুসারে শর্তানুযায়ী কি বলছে না, শর্তানুযায়ী যেটা বলছে ট্যাঙ্কের মোট আয়তন সমান ৪৫ মিনিটে মিনিটে বেরোনো জল, বা ট্যাঙ্কের আয়তন কত হবে পাই পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ, এখানে পাই R1 স্কয়ার এইচ, এইচ মানে বড় হাতের। এবার এখান থেকে পাই পাই কেটে দাও, কেটে দিবে। এইচ তো আমরা জানি, ঠিক আছে, R1 জানি, শুধু আরটাকে তুমি বের করে নেবে, পারবে? তাহলে আর স্কয়ার সমান R1 স্কয়ার মানে R1 মানে কত ৮ গুণিতক ৮, এইচ মানে কত ৫ গুণিতক ৪৫, পাই এখানে কত হবে না বাই হবে ছোট এইচ মানে ৫, R1টা একটু ভুল, দেখো ০.০৮ গুণিতক ০.০৮ বাই ৫, এটাকে করে নেবে, ঠিক আছে। তাহলে এটা কি হলো ০.০৮, বুঝতে অসুবিধা আছে না, একটু বড় করে লিখে ০.০৮, ০.০৮, ঠিক আছে। এবার এটা কাটাকাটি করে তোমরা রুট ওভার করবে, হ্যাঁ রুট ওভার আছে রুট ওভার করবে। ৫ নয় অ্যাকচুয়ালি ৫ ৯ ৪৫, বা এইখান থেকে দেখো, এইখান থেকে দেখো আর সমান রুট ওভার ০.০৮ এর হোল স্কয়ার গুণিতক ১৫ স্কয়ার গুণিতক ৩ স্কয়ার, ০.০৮ গুণিতক ১৫ গুণিতক ৩, ঠিক আছে। ১৫ ৮ কত হয় ১২০, ১২০ তিনে ১২০ তিনে, ঠিক আছে, ৩.৬ হবে, তাহলে ৩.৬ এটা উত্তর হবে, ঠিক আছে। তাহলে ব্যাস হবে কত ৩.৬ মিটার ব্যাসার্ধ, এখানে ব্যাস চাইছে, অতএব ব্যাস সমান, এখানে লিখবে অতএব ব্যাস সমান ৩.৬ গুণিতক ২, ৭.২ মিটার। এবারে দেখো স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য ৮, তাহলে ঢাকনা সমেত দেওয়া আছে, তাহলে এখানে লিখো ব্যাসার্ধ প্যাকেটে আর সমান ২৮/২ সেমি, ১৪ সেমি হলো। এখানে ধরি উচ্চতা, উচ্চতা সমান ২৩ সেমি, প্রশ্নানুযায়ী কি হবে না
তোমার হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল এটা। পাই আর 2 পাই আর ব্র্যাকেটে আর প্লাস এইচ বা এইচ প্লাস আর সমান কত? 2816। 2 গুণিতক 22/7 গুণিতক আর এর মান কত? আর এর মান 14। 14 প্লাস এইচ সমান 2816 বা 14 প্লাস এইচ 2816 গুণিতক 7 বাই 2 গুণিতক 22 গুণিতক 14। এইটা কাটাকাটি করো। কাটাকাটির পর যেটা হবে এইচ সমান যত বেরোবে সেটা লিখবে -14। ব্যাস, এটাই হবে তোমার উচ্চতা। চলো পরেরটাতে কি বলছে। একটি ঘরের বারান্দায় এত ডেসিমি ব্যাসের এত মিটার লম্বার একটা পিলার আছে। তাহলে কত ঘন ডেসিমি মশলা লাগবে? তাহলে ডেসিমিতে বার করতে হবে। আর প্রতি ঘন মিটার এটা জিজ্ঞাসা করছে। তাহলে দুটো এককে আমাকে রাখতে হবে। তাহলে বারান্দার ব্যাসার্ধ, বারান্দায় পিলারের ব্যাসার্ধ, তাই তো? প্রতিটি পিলারের ব্যাসার্ধ ব্র্যাকেটে আর সমান, ঠিক আছে? তাহলে 5.6/2 ডেসিমি, ঠিক আছে? সমান এটা কত হবে? 2.8 ডেসিমি। 2.8 ডেসিমি মানে কত হচ্ছে? মিটারে করে নাও, 0.28 মিটার। আবার ব্যাসার্ধ হলো উচ্চতা ব্র্যাকেটে এইচ সমান উচ্চতা 2.5 মিটার। মিটারকে ডেসিমি করলে 25 ডেসিমি, ঠিক আছে? এবারে দেখো দুটি পিলারের মানে মশলা মানে ঘন ঘন আয়তন। তো এটা হলো। এবারে তোমাকে বলছে যে দুটি লম্বায়িত পিলারে মশলা কত লাগবে? মশলা মানে পুরো এটা পিলার তো, এই পিলারের ভিতরে যে মশলাটা লাগবে মানে কি আয়তন। তাহলে এখানে লিখে ফেলো। অতএব দুটি পিলারের মোট আয়তন 2 গুণিতক পাই আর স্কোয়ার এইচ। মান বসিয়ে দেবে, যেহেতু ঘন ডেসিমি তাহলে ডেসিমি এককটা বসিয়ে দেবে। ঘন ডেসিমি, তাহলে ডেসিমির একক গুলো যেটা আছে সেটা বসাবে, এটা আর এটা, ঠিক আছে? তাহলে এখানে কোন কোনটা বসবে? এইটা বসবে আর এইটা বসবে, এই জায়গাটায় বসবে। হলো। এবারে কি বলছে যে প্রতি বর্গ মিটারে 125 টাকা হিসাবে প্লাস তোমার হচ্ছে পিলার প্লাস্টার করতে। দেখো পিলার যখন থাকে, পিলারের উপরের অংশতে ছাদ থাকে, নিচের অংশতে মেঝে থাকে। তাহলে এই দুটো অংশতে কিন্তু আমাদের কিন্তু প্লাস্টার হবে না, তাহলে প্লাস্টার হবে এই বক্রতলে। তাহলে এখানে লিখবে যে অতএব প্লাস্টারের জন্য মোট খরচ হবে মোট খরচ হবে সমান কত হবে? না, পার্শ্বতলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল গুণিতক 125 টাকা। কারণ আর এই ক্ষেত্রফলটা অবশ্যই কিসে থাকতে হবে? বর্গ মিটারে। এটা একটু লিখে ফেলো। ক্ষেত্রফলটা কিসে থাকতে হবে? বর্গ মিটারে। 125
এত টাকা। পার্শ্বলের ক্ষেত্রফল মানে 2 পাই আর-এইচ গুণিতক 125। ব্যাস, এটাকে তোমরা বসিয়ে দেবে। এটা যেহেতু মিটারে, বর্গ মিটারে, তাহলে এর বর্গ মিটারটা তাহলে কোনখানে আসবে? এটা, এটা বর্গ মিটার। এইটা তোমরা, আচ্ছা এটাকে দাঁড়াও, রং করে দিচ্ছি তাহলে বুঝতে পারবে। এইটা কোথা থেকে আসবে? এই মিটার এককটা বসাবে। এইটা আর হচ্ছে এই মিটার একক। ব্যাস, বসিয়ে তোমরা এটাকে সরল করবে, হয়ে যাবে। চলো তারপরে কি বলছে? বলছে এত ডেসিমি অন্তঃব্যাসার্ধ আর এত ডেসিমি লম্বা জ্বালানি গ্যাস জারে এত কেজি গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমি গ্যাসের আয়তন, গ্যাসের ওজন হিসাব করি। তাহলে এখানে লিখো, ধরি, না ধরি নয়, এখানে যা দেওয়া আছে লিখো। গ্যাস সিলিন্ডারের, গ্যাস সিলিন্ডারের অন্তঃব্যাসার্ধ অন্তর্ব্যাসার্ধ প্যাকেটে আর সমান 2.8/2, 1.4 ডেসিমি। দেখো ঘন ডেসিমি আছে, তাহলে ডেসিমি এককে রাখবো। আর উচ্চতা প্যাকেটে এইচ সমান 7.5 ডেসিমি। হয়েছে? এখানে তাহলে অতএব প্রতি ঘন ডেসিমিতে গ্যাসের ওজন গ্যাসের আয়তন, সরি, গ্যাসের ওজন ওজন বাই গ্যাসের আয়তন। আয়তনটা অবশ্যই ঘন ডেসিমি। এটা যদি লিখতে পারো ভালো, ঘন ডেসিমিতে হবে, ঘন ডেসিমি। গ্যাসের ওজন কি? গ্যাসের ওজন তোমার দেওয়া আছে 15.015। গ্যাসের আয়তন কত দেওয়া আছে? আয়তনের সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ। তাহলে এটা যেহেতু কেজিতে আছে, তাহলে এটা কেজি লিখবে। এটা কেজিকে আমরা গ্রাম করে দেবো। 0.015 22/7 গুণিতক আর। আর মানে এখানে 1.4 গুণিতক 1.4 গুণিতক এইচ মানে কত? 7.5 গুণিতক এটা 1000 করে দাও, গ্রাম করে দাও। এবারে কাটাকাটি করে দেবে, ঠিক আছে? এবারে এটা কাটাকাটি করবে, দশমিক তুলে এটা তোমরা, এটা গ্রামটা এটা পরে লিখবে, দশমিক তুলে দাও।